গত 21শে জুলাই থেকে শুনে আসছি আমরা যে তৃণমূলে ব্যাপক রদবদল হবে, সাংগঠনিক স্তরে বিশাল রদবদল হবে, আমূল পরিবর্তন হয়ে যাবে, এরকমটা আমরা শুনে আসছি। অবশেষে সেই রদবদল আমরা দেখতে পেলাম। তার রদবদল নাকি আসলে পদ বদল সেটা বোঝা যাচ্ছে না। তৃণমূল সাংগঠনিক রদবদল করতে গিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যায়নি। যখন যে মুহূর্তে তৃণমূল অপ্রতিরোধ্য পশ্চিমবাংলায়, তখন এই পরীক্ষা নিরীক্ষা করার একটা বিরাট সুযোগ তৃণমূলের কাছে ছিল, কিন্তু তারা সেই রিস্ক নেয়নি। আগামী 11 মাস পরেই ভোট। এই 11 মাসের মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, এখন কোনো প্রচার হয় না। এরপরে আসছে বর্ষা, কোনো প্রচার করা যাবে না। তারপরে পুজো, ইত্যাদি ইত্যাদি করে তৃণমূলের হাতে বা সব রাজনৈতিক দলের হাতে মেরে কেটে 80-85 দিন আছে আগামী ভোটের প্রচার করতে। তাই এর মধ্যে নতুন করে নতুন মুখ এনে এক্সপেরিমেন্ট করা তৃণমূলের পক্ষে হয়তো সম্ভব ছিল না, কিন্তু সুযোগ এবং সম্ভাবনা দুটোই ছিল। আজকে প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠানে আমরা এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের অনুষ্ঠান প্রবচন। আমরা প্রতিদিন সোম থেকে শনিবার এই প্রবচন অনুষ্ঠান আনি এবং এই অনুষ্ঠানে বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি। শুধু যে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে এই চ্যানেলে তা নয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সিনেমা, খেলাধুলো, বিভিন্ন জাগতিক সমস্ত বিষয় নিয়ে আমরা এই চ্যানেলেই কিন্তু আলোচনা করব। কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে তৃণমূলের রদবদল। আসলে তৃণমূলে রদবদল হয়নি, নতুন বোতলে পুরনো মদ দেওয়া হয়েছে, অর্থাৎ ওল্ড ওয়াইন ইন নিউ বটল। সেই পুরনো প্রবাদটা মনে পড়ে যাচ্ছে। যারা দলের দায়িত্বে ছিলেন বিভিন্ন জায়গায়, তারাই দলের দায়িত্বে আছেন, খালি তাদের পদ বদল হয়েছে, পোস্ট বদল হয়েছে। নতুন মুখ খুব কম। এক্সপেরিমেন্টের ধারে কাছ দিয়েও যায়নি তৃণমূল কংগ্রেস, যদিও তৃণমূল কংগ্রেসের কাছে এই ব্যাপারে 100% সুযোগ ছিল। কারণ নতুন মুখ না আনলে, তাদের পরীক্ষা নিরীক্ষা না করলে কি করে বোঝা যাবে কারা কতটা সফল? এমনও তো হতে পারে যে নতুন মুখ এসে অনেক বেশি সাফল্য পেল, আবার ব্যর্থ হতে পারে। এই ব্যর্থ হবার ভয়েই কি তৃণমূল কংগ্রেস কোনো এক্সপেরিমেন্টে গেল না? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্যে অপ্রতিরোধ্য। আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকে সমীক্ষা করে বেড়াচ্ছি বিভিন্ন জেলায় জেলায়। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলকে হারানোর মতন ক্ষমতার কারণ নেই, কোনো রাজনৈতিক দলের নেই। এমনকি এটাও বলছি যে বিরোধী দল হতে গেলে যেটুকু বিধায়ক সংখ্যা দরকার, এই মুহূর্তে যদি ভোট হয় সেইটুকু বিধায়ক সংখ্যাও কোনো দল জোগাড় করতে পারবে না, না বিজেপিও পারবে না। এটা বাস্তব সত্য, আমরা অনুধাবন করছি পথে ঘাটে নেমে সমীক্ষা করে। এবার ঘটনা হচ্ছে যে তৃণমূলের এই পুরনো বোতলে নতুন মদ সাপ্লাইয়ের কারণ যাই থাক না কেন, এতে কিন্তু কর্মীদের একাংশ যেমন খুব উচ্ছ্বসিত, কারণ তৃণমূলে যারা এখন পদে এসেছেন এদের অধিকাংশই অনেক পুরনো কর্মী এবং তারা পরীক্ষিতভাবে সফল। এইরকম যারা পুরনো কর্মী তাদেরকে দল নতুনভাবে দায়িত্ব দিয়েছে। এটা নিঃসন্দেহে দলের পুরনোদের প্রতি যে আস্থা সেটা ফিরে আসবে। কিন্তু নতুন মুখ, তারা খানিকটা হতাশাগ্রস্ত, তাদের মধ্যে খানিকটা হতাশা কাজ করছে। দেখুন, রাজনীতিতে অ্যাসপিরেশন থাকবেই, উচ্চাকাঙ্ক্ষা বা আশা প্রত্যাশা সকলের থাকে, নতুনদেরও আছে পুরনোদেরও আছে। কিন্তু এই ভোটের বছরে তৃণমূল কিন্তু নতুনদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায়নি। বহু জায়গায় এমন কিছু পুরনো মানুষকে আনা হয়েছে যারা তৃণমূল দল গঠন হবার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অ্যাটাচড। এরকম বহু মানুষকে আনা হয়েছে এবং তার ফলে যারা পুরনো তৃণমূল কর্মী, যারা বসে গিয়েছিলেন, খানিকটা হতোদ্যম হয়ে গিয়েছিলেন, তারা কিন্তু বেশ আবার চাঙ্গা হয়ে উঠেছেন। এবং এটা বাস্তব সত্য, তৃণমূলকে যে বারবার জিতিয়ে দিচ্ছে, যারা জিতিয়ে দিচ্ছে যে কর্মীরা, তারা কিন্তু পুরনো দলের কর্মীরাই। নতুন কর্মীদের আবেগ, উচ্ছ্বাস, তাদের তারুণ্য সব কিছু আছে, কিন্তু দল জেতানোর অভিজ্ঞতা তাদের নেই। বুথে কি করে লড়াই করতে হয় সেই অভিজ্ঞতা তাদের নেই। তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় ভালো প্রচার করছেন, এসব ঠিক আছে, কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে তো দল চলে না।
দল করতে হলে পথে ঘাটে নেমে দল করতে হয়, এবং তৃণমূল তাদেরকেই বেছে নিয়েছে। এইবার যে কমিটি হলো তাতে দেখা গেল এমন কিছু লোককে বেছে নিয়েছে যারা দলের হয়ে পথে ঘাটে নেমে দলকে বারবার জিতিয়েছে, এবং তৃণমূল এবারে জিতটাকে 100% সুনিশ্চিত করার জন্য এইরকম মানুষগুলোকে সামনে নিয়ে এসছে। উল্টো দিকে বিজেপি বা বামপন্থীদের মধ্যে কোনো হেলদোল নেই। বিজেপির সাংগঠনিক রদবদল থমকে গিয়েছে মানে তারা রাজ্য সভাপতি এখনো ঠিক করতে পারলো না, প্রায় 8-9 মাস হয়ে গেল। তো বিজেপি এরকম নড়বড়ে অবস্থা। বিজেপিকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি, বিজেপির আজ, কাল এবং পরশু, এই মানে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করছি। আগামী সোমবার রাত্রে দেখতে ভুলবেন না, এনকে ডিজিটালে ঠিক রাত 8টায় আমরা এই অনুষ্ঠানটা আনবো। যাকে যে কথা বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এক ব্যক্তি এক পদ। এইটা যদি করা যেত সবচেয়ে ভালো হতো, অনেক বেশি মানুষকে অ্যাকোমোডেট করা যেত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল যে এক ব্যক্তি একাধিক পদ, অর্থাৎ যিনি এমএলএ বা এমপি বা কোনো জনপ্রতিনিধিত্ব করছেন তিনি আবার দলের সংগঠন দেখছেন। এখানে কতগুলো অসুবিধে হতে পারে। অসুবিধে মানে ধরুন কোনো জনপ্রতিনিধি বা বিধায়কের কথাই ধরুন, কোনো বিধায়ক কোনো জেলার সভাপতি হয়েছেন, আমি নির্দিষ্ট করে কাউকে বলছি না, যে কোনো জেলার হতে পারে। কোনো বিধায়ক জেলা সভাপতি হয়েছেন, ভালো কথা, বিধায়ক জেলা সভাপতি হবেন, অত্যন্ত ভালো কথা। কিন্তু আগামী নির্বাচনে যদি সেই বিধায়ককেই টিকিট দেওয়া হয়, তাহলে সেই বিধায়ক কি সারা জেলা জুড়ে তার সংগঠন করবেন নাকি নিজের এলাকাটুকু সামলাবেন? এক্ষেত্রে একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে, কোর কমিটি হয়তো কাজ করবে, আবার বহু জায়গায় কোর কমিটি গড়াও হয়নি। সেখানে কিন্তু মানে সভাপতিহীন, জেলা সভাপতিহীন হিসেবে কাজ করতে হবে বিভিন্ন বিধায়কদের, যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার বিধায়করা যখন সংগঠনের কাজ দেখবেন, তখন কি তারা প্রশাসনের কাজটা ততটা দেখতে পারবেন? অর্থাৎ রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিধায়কের, বা রাস্তাঘাটের উন্নয়ন, জল, আলো ইত্যাদি বিধায়ক দেখবেন, নাকি তিনি সংগঠনে কোথায় কি ফাঁক ফোকর আছে তা মেরামত করে বেড়াবেন, নাকি সংগঠনের হয়ে মিটিং মিছিল করে বেড়াবেন? কোনটা করবেন? জনপ্রতিনিধিদের যদি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়, এরকম একটা সমস্যা সব রাজনৈতিক দলের দেশ জুড়ে দেখা গেছে যে সংগঠনের লোক যদি জনপ্রতিনিধি হয়, তাহলে কিন্তু না সংগঠনের কাজটা ঠিক করে করা যায়, না তার বিধায়ক বা তার এলাকার কাজটা ঠিক করে করতে পারে, জনপ্রতিনিধির কাজটা ঠিক করে করতে পারেন। এটা আমরা বারবার দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা যখন কাজ করতে যাচ্ছেন, সাংগঠনিক কাজ করতে যাচ্ছেন, তারা কিন্তু খুব যারা কাছের লোক তাদেরকেই বেছে নিচ্ছে। সংগঠনের লোক মানে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সংগঠনের লোকেদের কিন্তু খানিকটা সরিয়ে রাখা হচ্ছে, বিধায়কদের বা জনপ্রতিনিধিদের কাছের লোকদেরই সংগঠনে এনে ভিড় করা হচ্ছে। অর্থাৎ কি বলবো, এমন লোকেদের পৃষ্ঠপোষকতা করা চলছে যারা নেতৃত্বকে বা যে জনপ্রতিনিধিকে তৈলাক্ত করে চলছে। এখানে তো তৃণমূল কংগ্রেসের তো আর নির্বাচন হয় না, মনোনয়ন হয়। মনোনয়নের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জনপ্রতিনিধিরা তাদের কাছের লোক, তাদের আশেপাশের লোককেই তারা বিভিন্ন পদ দিয়ে অলঙ্কৃত করছে। সংগঠনের লোকেরা ব্রাত্যই থেকে যায়। বহু সাংগঠনিক ব্যক্তিত্ব আছেন জেলায় জেলায় যারা এখনো কোনো সাংগঠনিক দায়িত্ব পাননি, অথচ তারাই সংগঠন করে দলকে বারবার জিতিয়ে এনেছেন। এদিকটা তৃণমূল কংগ্রেস কবে দেখবে আমি জানি না। এক ব্যক্তি এক পদ নীতি কবে তারা মানে প্রয়োগ করবেন সে ব্যাপারেও কোনো নিশ্চয়তা নেই। এই কারণ তৃণমূল কংগ্রেসের বক্তব্যের সাথে কাজের মিল পাচ্ছি না আমরা। যা তারা ঘোষণা করেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তা আমরা দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম জনপ্রতিনিধিরাই টিকিট পাচ্ছেন, অর্থাৎ এক ব্যক্তি 2 পদ 3 পদ 4 পদ এরকম বহু পদ নিয়ে বসে আছেন। আবার এমনও দেখতে পেলাম যে যেখানে মানে পুরনো যারা ছিলেন তাদেরকেই রেখে দেওয়া হলো, তাদেরকে বদল করা হলো না। সবটাই কি ভোটের দিকে তাকিয়ে? যদি ভোটের দিকে তাকিয়েই হয় তাহলে বলবো তৃণমূল একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো। ভোটের দিকে তাকিয়ে যদি এটা করে থাকা হয় তাহলে তৃণমূল এক্সপেরিমেন্ট করার বা পরীক্ষা নিরীক্ষা করার, নতুনদের সুযোগ দেওয়ার যে রাস্তাটা বন্ধ করে দিল, এটা তৃণমূলের পক্ষে কতটা যাবে সেটা তো সময় বলবে। বহু বঞ্চিত মানুষ, যারা যোগ্য মানুষ
যাদের উচ্চাশা ছিল তারা এবার পদাসীন হবেন, তারা কিন্তু খানিকটা হতোদ্যম হয়ে পড়েছেন। আবার উল্লসিত কিন্তু পুরনো কর্মীরাও। দুইয়ে মিলিয়ে কি রেজাল্ট হবে, কি ফল হবে, সেটা আমরা এক্ষুনি বলতে পারছি না। কিন্তু যত দিন যাবে তত দেখা যাবে যে নতুন যারা দায়িত্ব পেলেন, নতুন যারা দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন, তারা কতটা সফল হচ্ছেন। কারণ তাদের হাতে সময় খুব কম। এই খুব কম সময়ের মধ্যে তাদের অনেক কাজ করতে হবে, অনেক সংগঠনের অনেক জায়গায় মেরামতির দরকার, সেটা করতে হবে, অদল বদল দরকার, সেটা করতে হবে, এবং কোনো কোনো জায়গায় সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই সব মিলিয়ে নতুন যারা দায়িত্ব পেলেন তাদের দায়ভার কিন্তু অনেক বেশি। তাদের সাফল্য কামনা করি। তারা কতটা সফল হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। আর আপনাদেরকে বলে রাখি যে আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনছি এনকে ডিজিটালে, যেখানে আপনারা বিশিষ্ট মানে কি বলবো সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্র শিল্পীদের আমরা আপনাদের সামনে হাজির করব। একটু গান বাজনাও হোক, সারাক্ষণ রাজনীতি ভালো লাগছে না, তাই এনকে ডিজিটালে এরকম অনুষ্ঠানও আসতে চলেছে খুব শিগগিরই। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।